এখন দিল্লিতে এসেছি তার কারণ একটা লঞ্চ ইভেন্ট আছে। রেডমির তরফ থেকে তাদের নোট সিরিজ লঞ্চ হচ্ছে, রেডমি নোট 14 সিরিজ। গ্লোবালি যদিও আগে লঞ্চ হয়ে গেছে, চায়নাতে আগে লঞ্চ হয়ে গেছে, তবে আমাদের এখানে এই প্রথম লঞ্চ হতে চলেছে। তো সেই উপলক্ষে এসেছি এবং এসে হোটেলে আছি এবং বাইরে এয়ারপোর্ট দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কিছুই না। আসলে এগুলো দেখা দেখির তো কিছু ব্যাপার নেই, এগুলো খুবই বোরিং ব্যাপার। আসল ব্যাপারটা হচ্ছে ফোনটা হাতে পাবো, এক্সাইটিং লাগছে। আপনারা অনেকেই হয়তো এই ফোনটার ব্যাপারে দেখে ফেলেছেন, তবু এই ফোনটার ব্যাপারে বিশেষ কিছু বলার আছে, সেটা ভিডিওতেই বলবো। আপাতত যেটা বলার সেটা হচ্ছে কিউএনএ ভিডিওর কি হলো। আমি এই এত ট্রাভেল করছি বলে কিউএনএ ভিডিও প্রতি রবিবার আসবে এই ব্যাপারটা সবসময় হচ্ছে না, মাঝে মাঝেই একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই সপ্তাহের প্রশ্ন উত্তর পর্বের ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা দিয়ে রাখবেন আপনাদের প্রশ্ন, যারা উত্তর পাবেন না বা যাদের যা কিছু জানার আছে, আমরা পরের প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে আবার আপনার প্রশ্ন নিয়ে হাজির হব। তো এনিওয়ে, আমরা আজকের প্রথম প্রশ্নের দিকে এবার এগিয়ে যাই। তাহলে আজকের প্রথম প্রশ্ন করেছেন জাহিরুল হক। তিনি বলছেন 33 ওয়াটের চার্জার দিয়ে 18 ওয়াট চার্জিং সাপোর্টেড ফোন চার্জ করলে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে কিনা জানাবেন দয়া করে। আমাদের রেডমি 14C ফোনেও একই ঘটনা। না, সমস্যা হবে না, কারণ কোম্পানি যখন নিজে দিচ্ছে, বক্সের মধ্যে দিচ্ছে, তখন সে সেই রকম ভাবেই সবকিছু রেডি করে দিচ্ছে। ওই ফোনটা, যে ফোনটা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে ম্যাক্সিমাম, সেই ফোনটা 33 কেন 120 ওয়াট চার্জার দিয়ে চার্জ করলেও সেটা 18 ওয়াট চার্জই নেবে। তো যত হাই স্পিডের চার্জার দিয়েই, পাওয়ারফুল চার্জার দিয়েই চার্জ করুন না কেন, ওই ফোনটা তাতে কোনো রকম সে টেরও পাবে না যে অত ওয়াটের চার্জার দিয়ে চার্জ হচ্ছে, কারণ ইনপুটটা সে নেবেই না অত বেশি, সে তখন ওই 18 ওয়াট ইনপুটেই কাজ করবে। তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে চালান, কোনো ব্যাপার না। আজকাল টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, সব পুরোনো আমলের মিথ, এগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই। বিশাল মিত্র বলছেন, ভাইয়া এতদিন ধরে আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, টেকনো অ্যান্ড ইনফিনিক্স কি কোনোদিন স্ন্যাপড্রাগনের চিপসেট প্রসেসর ব্যবহার করবে না? একটু জানাতেন। করবে না। আসলে এই দুটো কোম্পানি যতদিন না প্রিমিয়াম কোম্পানি হচ্ছে ততদিন স্ন্যাপড্রাগন করবে না, বা তারা কোনো ফোন প্রিমিয়াম হিসাবে যদি নিয়ে আসবে ভাবে, তখন স্ন্যাপড্রাগন ইউজ করতে পারে। এবং তারা প্রিমিয়াম নাম দিয়ে তো বহু ফোন এনেছে, স্ন্যাপড্রাগন কিন্তু সেভাবে ইউজ করেনি। স্ন্যাপড্রাগন ইউজ করে না কেন? সিম্পল ব্যাপার, কস্ট কাটমেন্টের জন্য। টেকনো আর ইনফিনিক্স তাদের বিজনেস পলিসিটাই হলো যে তারা মোটামুটি প্রাইসের উপর খেলবে। তারা যে খুব অসাধারণ কিছু দিচ্ছে, এক্সপিরিয়েন্স দিচ্ছে, সফটওয়্যার ভালো, গ্রাউন্ড ব্রেকিং একটা টেকনোলজি নিয়ে এসছে, এইসব কিছু করে না। তারা যেটা করে, তারা একদম কম দামে খুব ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে। কিন্তু কম দামে ভালো স্পেসিফিকেশন দেবে, এই ব্যাপারটা তারা করতে পারছে কি করে? এমনি তো অন্য কোম্পানিরা করতে পারছে না, তারা পেরে যাচ্ছে, এরকম তো কোনো ম্যাজিক তাদের হাতে নেই। রেডমি, স্যামসাং এরা করতে পারছে না কেন? এরা কি শুধুই বেশি লাভ করছে? এরাও তো মার্কেটে কম্পিটিশনেই আছে। তো এত বড় বড় কোম্পানি পারছে না, টেকনো আর ইনফিনিক্স পারছে। কিভাবে পারছে? তার কারণ কোথাও না কোথাও গিয়ে তারা কস্ট কাটলমেন্ট করছে, কোয়ালিটিতে কম্প্রোমাইজ করছে। তো সেই কস্ট কাটলমেন্ট যে ব্যাপারটা, কোনো একটা ফিচার সরিয়ে নিল, তো সেই জিনিসগুলো যে আছে সেইগুলোর জন্য তারা এটা করতে পারছে। এবং সেই কোনো কয়েকটা অজানা জিনিস রয়েছে, সেইগুলোর জন্য তারা এটা করতে পারছে। সেই অজানা জিনিসগুলোর মধ্যে একটা জানা জিনিস হচ্ছে যে তারা প্রসেসরের ক্ষেত্রে কস্ট কাটলমেন্ট করে, তারা একটু কম দামি প্রসেসর দেয় ফোনের মধ্যে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তারা সব থেকে বেশি দামি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেবে, এটা তো পসিবল না, তাই না? ফ্যাক্টস বলছেন, দাদা চ্যাট জিপিটির অ্যান্সার গুলো কি সবই সঠিক হয়? একেবারেই সঠিক হয় না। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামে নানা রকম জিনিসপত্র চলছে না, সেখানে সব থেকে বড় যে সমস্যাটা, যে ড্রব্যাকটা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো খুব ভরসাযোগ্য নয়। এই জিনিসগুলো যা অ্যান্সার দিচ্ছে, কিভাবে অ্যান্সার দিচ্ছে আপনি ভেবে বলুন তো? এরা কি সত্যি মানুষের মতো বুদ্ধি খাটিয়ে ভেবে চিনতে উত্তর দিচ্ছে? বা আমাদের মানুষকেও যখন কোনো প্রশ্ন করা হয়, আমরা কিভাবে উত্তর দিই? আমরা চারিদিকে যা কিছু দেখেছি, যা কিছু পড়েছি, যা কিছু জেনেছি, জানাটাও তো ওই পড়ার উপরেই। তো সেই জেনে টেনে আমরা যেটা বুঝেছি সেটার উত্তরটা আমরা দিই। ওরাও তাই করছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন আর্টিকেল থেকে দেখছে, পড়ছে, এবং ওরা যাচাই বাছাই করছে যখন, তখন কোথাও গিয়ে অতটা যত্নশীল এখনো হচ্ছে না, বা অতটা পারদর্শী না। তার জন্য হামেশাই এটা হয় যে চ্যাট জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা আছে, তারা যখন উত্তর দেয়, সেই উত্তরটা অনেক সময় ভুল হয়। ভরসা করবেন না, একদম এই ব্যাপারটাতে ভরসা করবেন না। এসপি মিন্টু রয় তিনি বলছেন, কম দামি ফোন দিন দিন বড় হয়ে গেছে, কিন্তু কোনো কোম্পানি ছোট ফোন বের করছে না দাদা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। মেনে নিচ্ছে তো সবাই, আসলে সবাই বড় ফোনই চাইছে, কোম্পানিও তাই বড় ফোনই বার করছে। কম্প্যাক্ট ফোন, ছোট ফোন, যদি সেরকম সত্যি চাহিদা থাকতো, বিভিন্ন কোম্পানি তো চেষ্টা করেছে। অ্যাপেল তাদের মিনি বার করেছিল, অবশ্যই একটু বন্ধ করে নিল। এসুস তাদের ছোট ফোন বন্ধ করে দিল। এরকম সবাই যারা যারা চেষ্টা করেছে ছোট ফোন নিয়ে, মোটরোলাও তো চেষ্টা করেছিল, তারাও কিন্তু দেখলো যে সেল সেভাবে নেই। কিছু মানুষ চাইছেন ঠিকই, বলছেন যে হ্যাঁ ছোট ফোন দরকার, কিন্তু আসলে সেই মানুষের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কম। তাই কোম্পানিকে তো ব্যবসা করতে হবে, তারা বড় ফোনের দিকে আবার চলে গেল। মানে মেজরিটি যেটা চাইছে কোম্পানি সেটাই দিচ্ছে, সিম্পল ব্যাপার। আর ছোট ফোন দিলে তাতে আমার মনে হয় যেটা, যে খরচাটাও একটু বেশি পড়ে। জায়গাটা তো ছোট, তার মধ্যে সবকিছু ঢোকাতে হবে, আটাতে হবে, তো তার জন্য একটু বেশি খরচা পড়ে যায়, অনেক কম্প্যাক্ট করতে হয় জিনিসটা। তো কোম্পানি ওসব ঝামেলাতেই যাবে না। ডিমান্ড আছে বড় ফোনের, বড় ফোন দিয়ে দিল, সস্তায় হয়ে গেল। দীপ বলছেন, ক্রিস্টাল ক্লিয়ার উপস্থাপনা নিয়ে
দারুণ একটা ভিডিও, আপনার সবগুলো ভিডিওই দেখতে খুব ভালো লাগে। আর আমার একটা প্রশ্ন ছিল, আশা করি উত্তরটা পাবো। স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটি কি নেওয়া ভালো হবে? আর এই রিভিউ ভিডিও পেতে পারে কি? রিভিউ ভিডিও আপাতত পাবেন না, কারণ এর মধ্যে এত ফোন আছে, আর F55 ফোনটা আমার কাছে তো এখন আর নেই, তো সেই ফোনটা থাকলে আমি করতাম। তবে হ্যাঁ, আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন তাহলে এই ফোনটা নিতে পারেন, চলতে পারে। এই ফোনটা এখনো ভালোই, খুব একটা খারাপ নয় স্যামসাং এর ফোন হিসাবে। কিন্তু স্যামসাং এর বিভিন্ন ফোন এই আগামী বছর তো এসেই গেল, আর 3 মাসের মধ্যে লঞ্চ হওয়া শুরু করবে। এস সিরিজের ফোন প্রথম আসবে, তারপর এ সিরিজের ফোন আসবে, একের পরে আসতেই থাকবে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করে যাওয়াটাও যেতে পারে যদি সম্ভব হয়, না হলে ঠিক আছে, F55 খুব একটা খারাপ ফোন নয়, অবশ্যই নিতে পারেন। হান্টার মিউজিক সেন্টার এন্টারটেনমেন্ট তিনি বলছেন, এই ফোনের একটা বিশাল বড় নেগেটিভ পয়েন্ট হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এমন দামি ফোনে আর 1-2 হাজার টাকা কি খুবই বেশি? মানুষ এত টাকা দিতে পারছে, আর কটা টাকা দিতে পারবে না? এখন 20,000 টাকার উপরে কোনো ফোনেই 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া উচিত না। একদম ঠিক কথা। রিয়েলমি আজকাল ভালো কাজ করছেন, এটা আমরা সবাই জানি, কিন্তু রিয়েলমি তাদের প্রথম ফ্ল্যাগশিপ ফোন, এত দামি ফোন লঞ্চ করেছে। প্রথম প্রশ্নটাই তো হলো, রিয়েলমির ফোন এত টাকা দিয়ে কেউ কিনবে কেন? কে কিনবে? রিয়েলমির ফোনের জন্য এত টাকা কি খরচা করা যায়? এই ব্র্যান্ডটার সেই বিশ্বাসযোগ্যতা আছে বা সেই জায়গাটা রয়েছে যেটা স্পেশাল, সেটা তো নেই। রিয়েলমির ওই দামি ফোন কেনার থেকে শাওমির ফোন ওই দাম দিয়ে কেনা ভালো। শাওমি রিয়েলমির থেকে অন্তত প্রিমিয়াম সেগমেন্টে বেশি ভালো বিশ্বাসযোগ্য নাম। তো সেক্ষেত্রে 60,000 রুপি দিয়ে রিয়েলমি GT7 Pro আমার মনে হয় না কেনার কোনো মানে হয়, এবং সেখানে বেশ কিছু জায়গায় মারাত্মক কস্ট কাটলমেন্ট করা হয়েছে, যার একটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। শহীদুল বলছেন, দাদা iQOO 13 লঞ্চ হওয়ার পর থেকে রিয়েলমি GT7 Pro থেকে মুখ ফিরিয়ে সবাই iQOO 13 এর দিকে সবার নজর। ফোন কিন্তু একই কোম্পানি ওপো, আসলে কোম্পানি একই নয়, অপারেট করে একটু অন্যভাবে। সবই বিবিকে ইলেকট্রনিক্স এর আন্ডারে কোম্পানি, তো ওপো থেকে আরম্ভ করে রিয়েলমি, iQOO সবাই, ভিভো। কিন্তু ব্যাপার হচ্ছে ওপো আলাদা করে অপারেট করে, ভিভো আলাদা করে অপারেট করে। তো ভিভোর আন্ডারে iQOO আসছে, এদিকে ওপোর আন্ডারে রিয়েলমি আসছে। তো এইভাবে দুটো কোম্পানি আলাদা হয়ে গেছে। তো তার জন্য iQOO আর রিয়েলমি কম্পিটিশনই করছে বাস্তব জীবনে এমনি দেখলে, কিন্তু আসলে একদম সেই মাথায় গিয়ে সব একই। যাই হোক না কেন, এটা কিন্তু ঘটনা যে iQOO আসার পর থেকে সবাই রিয়েলমি GT7 Pro এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, ইন্টারেস্ট কমে গেছে। এটা যাওয়াটাই স্বাভাবিক। iQOO অনেক ভালো ব্যালেন্সড ফোন বার করেছে। iQOOর ভিডিও আসবে আমাদের চ্যানেলে, তবে পরে। টিঙ্কু মল্লিক বলছেন, দাদা আমি ভাবতে পারিনি আপনি রিয়েলমির মতো দামি একটা ফোন রিভিউ করবেন, এর জন্য আপনাকে স্যালুট। রিয়েলমির মতো দামি একটা ফোন, আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। আপনি আমাদের নিয়মিত দর্শক নন সম্ভবত, তাই জানেন না। আমরা মোটামুটি অনেক ফোনই কভার করার চেষ্টা করি, কিছু ফোন মিস হয়ে যায়, তবে দামি হোক বা কম দামি আমরা দাম দেখে ফোন রিভিউ করি না, সব ফোনই কভার করার চেষ্টা করি। মাইকেল দে বলছেন, অসাধারণ তথ্য নির্ভর ভিডিও, সাফল্যের পিছনে ট্রিক্স গুলো সত্যিই রোমাঞ্চকর। হয়তো আমরা কয়েক মিনিটে শুনে ফেললাম, কিন্তু বাস্তব সময়টা কোম্পানিগুলোর জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সাথে আমি একটা তথ্য যোগ করতে চাই কোকাকোলা কোম্পানির ব্যাপারে। কোকাকোলা কোম্পানি তাদের নিজস্ব রেসিপিটা এখনো ট্রেডমার্ক করেনি, কারণ ট্রেডমার্ক করতে হলে রেসিপিটা সর্বসাধারণের কাছে উন্মুক্ত হয়ে যাবে। তাই তারা এই রেসিপিটা একান্ত নিজের করে রেখে মনোপলি টিকিয়ে রেখেছে। এখনো কোকাকোলার স্বাদ অন্য সব কোলার থেকে একটু হলেও আলাদা, এটাই তাদের নিজস্ব বৈশিষ্ট্য। ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমাদের বেঙ্গলি টেকি চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম কোকাকোলা আর পেপসির যে লড়াই, সেই লড়াইয়ের খুব ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। তো সেখানে এইসব ব্যাপারে বিস্তারিত বলেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারেন। আমার মনে হয়েছিল ভিডিওটা সত্যি ইন্টারেস্টিং ভিডিও, কারণ এটাও তো ঠিক যে আমরা মোবাইলের বাইরে একটা বড় পৃথিবী আছে যেটাকে আমরা ছুঁই না, সেটা ছোঁয়ার চেষ্টা করেছিলাম। তো এই কমেন্টটা নেওয়ার মূল উদ্দেশ্য যে কোকাকোলা এখনো তাদের রেসিপি যে এক রেখেছে, এই তথ্যটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করার জন্য। তো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন যে কেন এই তথ্যটা শেয়ার করাটা জরুরি। মোহাম্মদ তারিফুল ইসলাম বলছেন, সময়টা নষ্ট করলাম ভিডিওটা দেখে। এই কমেন্টটাও নেওয়ার উদ্দেশ্য এটাই, ওই কোকাকোলার ভিডিওতেই এই কমেন্টটা এসেছিল, এবং সেখানে এই কমেন্টটা সব থেকে হাইলাইটেড কমেন্ট। কেন না, মানুষ মনে করছেন যে কোকাকোলার পেপসির লড়াইয়ের ভিডিও দেখে তাদের সময় নষ্ট হয়েছে। তারা আমাদের চ্যানেলে মোবাইল বা এরকম কোনো কিছুর ভিডিও দেখতে এসেছেন, সেখানে কোকাকোলার গল্প তারা কেন শুনবেন? তাই আপনাদের আবারও পরিষ্কার করে বলি, আমাদের টেকসাইগাই ইউটিউব চ্যানেলে মোবাইল সংক্রান্ত ভিডিও আসবে, কখনো ল্যাপটপের ভিডিও আসবে, এই ধরনের ব্যাপারের ভিডিও আসবে। কিন্তু যেগুলো গ্যাজেটস, সেই গ্যাজেটসের ভিডিও, বিভিন্ন বিজনেসের গল্পের ভিডিও, বাইকের ভিডিও, গাড়ির ভিডিও বা যে কোনো রকম ভিডিও, সেইগুলো যেগুলো আমি সত্যি ইন্টারেস্ট বোধ করবো, সেই সব ভিডিও কিন্তু আমাদের বেঙ্গলি টেকি চ্যানেলে আসবে। রিসেন্টলি ওখানে একটা ব্লুটুথ স্পিকার যেটা আমি বাড়ির জন্য কিনেছি, সেটার ব্যাপারে ভিডিও দিয়েছি। তো এইগুলো দেবো, কিন্তু এগুলো কিন্তু এই টেকসাইগাই চ্যানেলে আমি দেবো না। তার কারণ এই চ্যানেলটার দর্শকরা এরকমই ভিডিও পছন্দ করেন। যারা এরকম ভিডিও পছন্দ করেন কিন্তু অন্যরকম ভিডিও পছন্দ করেন না, তাদের কাছে অনুরোধ, বেঙ্গলি টেকি চ্যানেলে যাবেন না, সেখানে দেখবেন
দেখবেন না, কারণ সেখানের ভিডিওটা একটু অন্যরকমই হবে। কোকাকোলা আর পেপসির লড়াইয়ের যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখে যদি কেউ না দেখে থাকেন, দেখে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা কি সত্যি অতটাই খারাপ হয়েছে যে সময় নষ্ট হবে? যাই হোক, লঞ্চ ইভেন্ট মনে হয় শুরু হয়ে গেছে, আমাকে টাকাটাকি করছে। আজকের মতো আসতে হবে, দেখা হবে পরের ভিডিওতে। আর আমাদের ইনস্টাগ্রামে একটু ফলো টলো করুন, কি করছেন ভুলে যাচ্ছেন সবাই। ইনস্টাগ্রামে অনেক কন্টেন্ট আসছে আমাদের, আর এছাড়া আনন্দবাজারে লিখছি, তার লিঙ্কও ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।